বর্তমান যুগের প্রেক্ষাপটে শুধুমাত্র বাংলাদেশে নয়, গ্লোবালিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওভারওয়েট বা ওবেসিটি রোগীদের সংখ্যাটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিছু রিপোর্ট কিন্তু বলছে সাম্প্রতিক সময় অর্থাৎ বর্তমান যে সিচুয়েশন তার প্রেক্ষিতে একটা রিপোর্ট কিন্তু বলছে যে 2030 সাল নাগাদ ওভারওয়েট বা ওবেসিটির কারণে ক্যান্সার রোগীদের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। শুধুমাত্র ক্যান্সার নয়, এই ওজন বৃদ্ধির কারণে কিন্তু অনেক ধরনের ডিজিজ পর্যন্ত হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুস্থতার জন্য সঠিক খাদ্য অভ্যাস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাসনিমা হক, পুষ্টিবিদ, হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন। তাসনিমা হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমেই আমরা বলছিলাম ওভারওয়েট বা ওবেসিটি নিয়ে, যদিও আসলে ডায়েটের সাথে অনেকগুলো বিষয় জড়িত, অনেক ধরনের ডিজিজ রিলেটেড। আমরা প্রথমে একটু ওভারওয়েট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো এই যে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান যে সিচুয়েশন, আমরা কম বেশি কিন্তু সবার ক্ষেত্রে দেখছি, ছোট থেকে বড় তাদের ওজন একটু বেশি, তাদের বয়স অনুযায়ী, তাদের হাইট অনুযায়ী। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে এর মূল কারণটা আসলে কি? এখন যেটা দেখা যায় যে আমরা প্র্যাকটিসের ক্ষেত্রেও দেখি যে ওবেসিটি খুব বেশি, বা ওবেসিটি শব্দটা আমরা খুবই ইউজ করছি, যেটা আপনি বললেন যে ওজন অনেক বেশি, বা হাইটের সাথে যে আমরা ওজনের কম্পেয়ার করি সেটার তুলনায় তাদের বেশি থাকে। এটার কাছে আমার মনে হয় যে আমাদের লাইফস্টাইল একটা খুব বড় ফ্যাক্টর। আমরা যদি চিন্তা করে দেখি, শহর হোক গ্রাম হোক, আমরা কিন্তু এখন অধিকাংশ সময় বসে থাকি। যদি আমরা ওয়ার্কিং চিন্তা করি, সেক্ষেত্রে আমরা 8 থেকে 10 ঘন্টা বসে থাকছি একটা জায়গাতে। যদি আমি স্টুডেন্ট হিসাবে কল্পনা করে থাকি, আমি ক্লাসরুমে অনেকক্ষণ সময় থাকছি। তো এই সময়টা কিন্তু আমাদের খেলাধুলা হচ্ছে না স্টুডেন্টদের, বা আমরা যাদেরকে বাচ্চা বলছি এদেরকে। তো এই সময় বাচ্চাদের বা যারা স্টুডেন্ট আছে এদের সবার কিন্তু ওভারওয়েট হয়ে যাচ্ছে, ওয়েট গেইন করছে। পাশাপাশি যেটা হচ্ছে যে মেইন যে ফ্যাক্টর, সেটা হচ্ছে টিফিন। দেখা যাচ্ছে একটা মানুষ সকালবেলা উঠে সে অফিসে যাক বা স্কুলে যাক, ইউনিভার্সিটিতে যাক, সে সকালবেলা ঘুম থেকে উঠেই সে ফ্রেশ হয়ে চলে যাচ্ছে তার কাজে, ব্রেকফাস্ট স্কিপ করে দিল। তো স্কিপ করে সে 10টা-11টার দিকে টিফিন টাইম বা একটা ফাঁকা সময় সে সিঙ্গারা খাচ্ছে, পুরি খাচ্ছে। যেটা হয় যে আমরাও হয়তো ইউনিভার্সিটি লাইফে এরকম করেছি যে একটা কিছু পেয়েছি, খেয়ে ফেলেছি, ফাস্ট ফুড যে জিনিসটা, এটা খেয়ে ফেলি। তো আমি অনেকক্ষণ বসে থাকছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার কম, সাথে হচ্ছে আমি ফাস্টফুড খাচ্ছি। তো ব্যাপারটার কম্বিনেশনই যখন একসাথে হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ওভারওয়েট বা ওবেসিটি হবে। এবং বাইরের যে খাবারটা, এটা আসলে হাইজিন তো একটা খুবই বড় ইস্যু, প্লাস হচ্ছে তেলটা, যে তেলটা ইউজ করছে সেই তেলটা আসলে কতটুকু ভালো। এবং আমি যখন তেল কনজাম্পশন করব সবসময় বেশি বেশি, তখন কিন্তু আলটিমেটলি আমার ওয়েটটা বেড়ে যাবে এবং আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল খুবই কম বললেই চলে। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা যদি আমরা একটু বাড়াতে পারি, তাহলে হয়তো বা আমরা ওভারওয়েট বা ওবেসিটিটাকে কিছুটা কমিয়ে আনতে পারবো। বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যদি বহির্বিশ্বে চিন্তা করেন, ওরা কিন্তু কাজের ফাঁকে একটু টাইম বের করে, লাঞ্চ টাইমে দেখা যায় যে তারা একটু হাঁটতে বের হয় বা দৌড়াতে বের হয়। ওখানে ক্যালোরি কিছুটা বার্ন হয়, ওখানে খুব অর্গানাইজডভাবে জিম করা যায়, দৌড়ানো যায়, হাঁটা যায়। আমরা কিন্তু চাইলেও পারি না। ঢাকা সিটিতে এটা চিন্তাই করা যায় না। ঢাকার বাহিরেও কতটা আসলে পরিবেশ হয়েছে, এটাও একটা ডাউটের জায়গা আছে। তো যদি আমরা খাবারটার সাথে আমাদের লাইফস্টাইলটাকে ম্যাচ করতে পারি, সেক্ষেত্রে তো ওভারওয়েট ওবেসিটির আমরা যে প্রিভ্যালেন্স আছে এটা কমিয়ে আনতে পারবো। আচ্ছা, আপনি তেলের কথা বলছিলেন। তেল নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন কাজ করে যে আমি খুব ভালো মানের তেল গ্রহণ করি, কিন্তু ভালো মানের তেলটা গ্রহণ করলে আমরা যতটুকু জানি সেই তেলটুকু কিন্তু পরিমাণ মতো বা সীমিত পরিমাণে কিন্তু গ্রহণ করতে হবে। সো এই যে ভালো মানের তেলটা, এখন কিন্তু বর্তমানে রাইস ব্রান অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, বিভিন্ন ধরনের তেল রয়েছে। আপনার কাছে একটু জানবো যে আসলে তেল তো তেলই, কিন্তু কোন তেলটা খেলে সেটি শরীরের জন্য ভালো হবে, কোনটি মন্দ, এবং পরিমাণটুকু কতটুকু হলে ভালো হয়, বিশেষ করে একজন অ্যাডাল্ট পার্সনের জন্য সারা দিনে কত চামচ তেল তার জন্য প্রযোজ্য হতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে তেলের ক্ষেত্রে আমার একটা পারসেপশন আছে। আমি আমার পেশেন্টদেরকে যেটা বলে থাকি যে অ্যাকচুয়ালি কোনো তেলই ভালো না, কোনো তেলই খারাপ না। আমি কাউকেই একদম গ্রিন কার্ড দিয়ে দিতে পারবো না বাংলাদেশের প্রেক্ষিতে, এবং কাউকে খুবই খারাপ বলতে পারবো না। তেলের ক্ষেত্রে সাধারণত আমরা বলে থাকি যে চেঞ্জ করে করে ইউজ করতে, একটা তেল দীর্ঘদিন ইউজ না করতে। এবং আপনি যে তেলগুলোর নাম বললেন, যে ক্যানোলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এগুলো ভালো,
কেউ যদি এটা খেতে পারে খুবই ভালো। তো দেখা যায় যে আমাদের প্র্যাকটিসের লেভেল থেকে সবাই সবসময় ওই তেলগুলো অ্যাফোর্ড করতে পারে না, এখানে কিছু লিমিটেশন থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা ইন জেনারেল বলে থাকি যে পরিমাণটা আসলে ডিপেন্ড করে আমি কতটুকু খাচ্ছি। দেখা গেল যে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খাচ্ছি, কিন্তু আমার খাওয়ার কথা দিনে 3 থেকে 4 চা চামচ, সেখানে আমি খাচ্ছি 5, 6, 8 এরকম। এবং কুকিং টেম্পারেচার ম্যাটার করে। আমরা সবসময় দেখা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রিকে আমাদের সাথে কম্পেয়ার করি যে ওরা কি করছে, আমরা কি করছি বা আমরা কি খাচ্ছি। তো ওরা কিন্তু যেভাবে কুকিং মেথড, আমরা কিন্তু সেই মেথডটা ইউজ করছি না, আমরা হাই হিটে রান্না করছি। যখন আমি হাই হিটে রান্না করব, যে তেলই আমি ইউজ করি, আলটিমেটলি কিন্তু এটার গুণগত মান কিছুটা খারাপ হয়ে যাবে। তো কুকিং টেম্পারেচার একটা ইম্পর্ট্যান্ট, এবং আমি কতটুকু কনজাম্পশন করছি এটা। এবং সেটি মনে হয় বিশেষ করে এক্সট্রা ভার্জিন অয়েলের ক্ষেত্রে স্মোকিং পয়েন্টটা মেনটেন করতে হয়। হ্যাঁ, স্মোকিং পয়েন্টটা মেনটেন করতে হয়, না হলে দেখা যায় এটার যে গুণগত মান আছে এটা আসলে খারাপ হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে এখন খুব আমাদের ট্রেন্ড চলছে, আপনি খেয়াল করলে দেখবেন যে সরিষার তেলের প্রতি আমরা খুবই ঝুঁকে গেছি। তো সরিষার তেল ডেফিনেটলি ভালো, আমাদের সব খাবারই ভালো, কোনো খাবারই আসলে খারাপ না। তো সরিষার তেলের যে গুণগত মান সেটা তার জায়গাতে ঠিক আছে, কিন্তু আপনি যখন রেগুলার সরিষার তেল খাবেন আপনার বডিতে কিন্তু একটা ইফেক্ট হবে। যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড মাত্রা বাড়তে পারে। তো এই মাত্রাটা যাতে না বাড়ে, ওইটাকে সহনশীল মাত্রায় রেখে যদি খাওয়া যায় তাহলে এটা গুড। কিন্তু আপনি যদি আপনার অ্যালোকেশন হচ্ছে দিনে 20 ml বা 4 থেকে 5 চা চামচ, আপনি খাচ্ছেন 30, 40, 50, এবং খুব ইজিলি আমি যদি বলি, দেখা যাবে যে বাংলাদেশের বা ঢাকা শহরের প্রেক্ষিতে 4 জন, 6 জন, 8 জন, যতজনই থাকুক, মিনিমাম 5 লিটার তেল আমাদের লাগবে। এটা যদি 2 জনের সংসার হয় সেটাতেও হতে পারে। তো এই যে 5 লিটার তেল আমরা একটা মাইন্ডসেট করে রাখছি বা এরকম একটা ব্যাপার, এই তেলের কনজাম্পশন যখন আমি কমায় আনবো, আলটিমেটলি সব তেলই আমার ভালো হবে। তো একজন সাধারণ সুস্থ মানুষ যদি হেলদি থাকতে চায়, সে যে কোনো তেলই ব্যবহার করতে পারে, প্রথম যে রিকমেন্ডেশন আমার। তারপরে যদি সে আরেকটু ভালো থাকতে চায়, তার স্বাচ্ছলতার মধ্যে থাকে বা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে, সেক্ষেত্রে সে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ক্যানোলা অয়েল, যেগুলো মার্কেটে খুব অ্যাভেলেবেল এবং ভালো, ওই তেলগুলো খেতে পারে। আদারওয়াইজ যে কোনো তেলই সে খেতে পারে, কিন্তু এটা যেন খুব বেশি পরিমাণে না হয়, 4-5 চা চামচের ঊর্ধ্বে না যায়। আচ্ছা। এবং এই 4-5 চা চামচের ব্যাপারটা এরকম যে সারাদিনে কিন্তু সে এক বেলাতে 4-5 জন প্রতি 5 থেকে 6 চা চামচ বা 7 চামচ অ্যাপ্রক্সিমেটলি। এটা হচ্ছে বেসিক্যালি বলাটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে এটা মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার ক্যালোরি নিড সব কিছুর উপর ডিপেন্ড করে। তো ইন জেনারেল হচ্ছে এরকম থাকলেই হবে, এর উপরে গেলে আসলে সমস্যা। এবং অনেকে থাকে খুব তৈলাক্ত খাবার পছন্দ করে, মাছ মাংসের ঝোলে উপরে অনেকটা তেল থাকতে হবে, তো এইভাবে আসলে খাওয়া যাবে না। যতটা কম তেলে খাওয়া যায় ততটাই ভালো। এবং আমরা যেটা আলোচনা করছিলাম, ওবেসিটি, ওভারওয়েট, সব কিছু কিন্তু আলটিমেটলি তেলেই আবার গড়াচ্ছে, যে একটার সাথে একটা রিলেটেড। সো আমরা যদি তেল কনজাম্পশন কমাতে পারি, সেক্ষেত্রে আমি এখানেও ব্যালেন্স করতে পারবো। আচ্ছা, আমি তেল নিয়ে আপনাকে আরো অনেক ধরনের প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে সরিষার তেল, যেটি আপনি বলছিলেন যে সরিষার তেল দীর্ঘদিন খাওয়া আসলে উচিত নয়। 2023 সালের ডিসেম্বরে কিন্তু একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে, এটা FDA কর্তৃক, যে সরিষার তেলটাকে কিন্তু ব্যান করা হয়েছে। আমেরিকা সহ বড় বড় স্টেটগুলোতে কিন্তু একেবারে তাদের ফ্যাক্টরি সিল গালা করে দেওয়া হয়েছে যে সরিষার তেল যেন না খাওয়া হয়, কেননা ওই সরিষার তেলে ইউরিচিস নামক একটা ইনগ্রেডিয়েন্ট রয়েছে, যেটি আসলে হার্ট হেলথের জন্য খুব একটা ভালো নয়। কিন্তু বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আমরা এই রিপোর্টটা জানার পরেও আমরা কিন্তু স্টিল আমরা সরিষার তেল খেয়ে যাচ্ছি। তো একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হিসেবে আপনি আসলে কিভাবে আপনার পেশেন্টদেরকে কাউন্সিলিং করে থাকেন? তেলের ক্ষেত্রে যেটা আমি বরাবরই বলে থাকি, যে এটা আসলে পেশেন্টের কমফোর্টেবিলিটির একটা ব্যাপার থাকে। এবং পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, দেখা গেছে যে সে যে কোনো এইজেরই আসতে পারে, এবং তেল কিন্তু বেসিক্যালি একজন গৃহিণীর আন্ডারেই থাকে। তো আমরা চেষ্টা করি যখন পেশেন্ট আসে, খাবারটা কে রান্না করে আচ্ছা এটা একটু জিজ্ঞাসা করে নিতে, বা সে যদি সাথে থাকে তাহলে সুবিধা। সাপোজ একজন বয়স্ক মানুষ আসছে, তার সাথে হয়তো তার ওয়াইফ আসেনি, তার মেয়ে আসছে, তখন আমরা যে ফিমেলটা থাকে তাকে বোঝানোর চেষ্টা করি যে তেলের ব্যাপারটা, কারণ রান্না কিন্তু আসলে মহিলারাই করে। আমি একজন পুরুষ পেশেন্টকে আমি যখন কাউন্সেলিং করব, তখন সে বাসায় যে যতই বলুক, তখন হয়তো যে রান্না করছে সেটাকে ওভারবার্ডেন মনে করবে, অথবা মনে করবে যে সে বাড়িয়ে কিছু বলছে। তো রান্নার ব্যাপারটা সবসময় আমরা চেষ্টা করি একজন ফিমেল কাউকে এটার কাউন্সেলিং করতে, যাতে করে সে মেসেজটা ভালো করে কনভে করতে পারে। সেক্ষেত্রে যে তেল প্রথম অবস্থায় যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, সরিষার তেলটা আমরা
একদমই অ্যাভয়েড করতে বলি, কারণ এটা আসলে তার স্বাস্থ্যের জন্য ভালো না। কিন্তু আমরা এক্ষেত্রে তো ওকেশনালি তো আমরা বা মাঝে মধ্যে তো আমরা খেতে পারি। ডেফিনেটলি আমরা ভর্তা ভাজি এগুলোতে তো খেতেই পারি, ওই যে লিমিট একটা ম্যাটার। আমি সারা দিনের সব তরকারিতে একভাবে খাচ্ছি, আর ভর্তা ভাজি বা যে কোনো অকেশনের যে খাওয়াটা, এটা কিন্তু আমাদের রেগুলার হয় না। মাসে একবার, 1.5 মাসে একবার, 2 সপ্তাহে একবার, তো ওইটার কনজাম্পশন কিন্তু আলটিমেটলি কম। যখন আমি রেগুলার খাবো, আমার তো প্রতিদিনের প্রত্যেকটা খাবারে যাচ্ছে, আমি ওই তেলটা তো লিমিট করতে পারছি না, তো ওই জায়গাতে না খাওয়াটাই বেটার। আমাদের আসলে টার্গেটটা কি বা গোলটা কি, আমাদের ডিজিজটাকে প্রিভেন্ট করা অথবা ডিলে করা যদি হিস্ট্রিতে থাকে, তো আমাদের এই দুইটাই টার্গেট, আইদার আমি প্রিভেন্ট করবো নাহলে ডিলে করবো। তো ডিলে করতে গেলে আমাকে ভালো থাকার জন্য যা যা করতে হয় তাই করতে হবে, এবং আমাদের অ্যাজ এ নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান রোলের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ফুড কিন্তু একটা মেডিসিন। সেই ক্ষেত্রে রাইস ব্র্যান্ড বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি যেটাকেই চিন্তা করি না কেন, ক্যানোলা অয়েল যেটাকেই চিন্তা করি, এটার যে এফোর্ডেবিলিটির ব্যাপার আছে, তখন কিন্তু এটা আমার ওষুধের সাথে কম্পেয়ার হবে। আচ্ছা, যে আমি ওষুধ খেয়ে হার্টটাকে ভালো রাখবো, নাকি একটু বেশি টাকা দিয়ে ভালো তেলটা কিনে দীর্ঘদিন ভালো থাকবো। কারণ ওষুধের উপর আমি ডিপেন্ড হয়ে গেলে আমি ওখান থেকে বের হতে পারবো না। কিন্তু আমি যদি একটু আমার বাজারটাকে বাড়াই দিয়ে একটু ভালো মানের তেলটা খাই, তখন কিন্তু আমার হার্ট প্লাস হচ্ছে ফুল বডি ভালো থাকবে, আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে আলটিমেটলি সব ভালো থাকবে। আচ্ছা, চমৎকার বলেছেন। আপনার কাছে একটু জানবো যে আমরা যেহেতু প্রথমে আমরা আলোচনা শুরু করেছি ওভারওয়েট বা ওবেসিটি নিয়ে, আমরা জানি যে ওভারওয়েট বা ওবেসিটি কিন্তু বিভিন্ন ডিজিজকে ওয়েলকাম করে অর ইনভাইট করে। তার মধ্যে কমন কয়েকটা রোগই হচ্ছে ডায়াবেটিস, লিপিড প্রোফাইল হাই থাকা, ইউরিক অ্যাসিড হাই হয়ে যাওয়া, ফ্যাটি লিভার হওয়া। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ডায়াবেটিসটা হচ্ছে ওভারওয়েটের কারণে, এখন ডায়াবেটিস হওয়ার পরে অনেকেই যেটি করে থাকে যে তারা ওষুধ গ্রহণ করছে, কিন্তু তার যে ওজন কমাতে হবে, তার যে ফুড কন্ট্রোল করতে হবে, সেই ব্যাপারে তারা কিন্তু খুব একটা সচেতন থাকে না। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই মতামত। এইটা একটা খুবই বড় ইস্যু। আমি যেটা বলছিলাম যে আমাদের ওষুধ ডিপেন্ডেন্সি আসলে কমাতে হবে। যখন আমার ওবেসিটি বা ওভারওয়েট দেখা দিবে, এবং এটার কোইন্সিকুয়েন্সে যে আমরা ডিজিজগুলো বলি, মেটাবলিক যে ডিজিজগুলো বলি, এই মেটাবলিক ডিজিজগুলো যখন হয়ে যাবে, তখন আমি ওষুধ তো আমার একদম লাস্ট স্টেজ, বা এটা আমাকে খেতেই হবে। ডায়াবেটিস রোগী যখন ডায়াগনাইজড হয়ে যায় সে ডায়াবেটিক, তখন কিন্তু তাকে সারা জীবন আইদার ওষুধ না ইনসুলিন খেতে হবে। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা 3D ফর্মুলা যেটা আছে এটা ফলো করি, যে ডি বা আমার ড্রাগ, ডিসিপ্লিন, লাইফ, এবং যেটা আছে আমার ফুড। তো এই জিনিসগুলোকে আমরা যখন একখানে করব, ব্লেন্ডেড করব, তখনই কিন্তু তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। এখন আমি ওষুধ খাচ্ছি, খাবারটাকে মানছি না, তাহলে আমার ডায়াবেটিস কেন, কোনো কিছু কোনোদিনও কন্ট্রোলে আসবে না। কিন্তু আমি যখন দুটাকে ব্লেন্ড করতে পারবো, তখন এটার আউটপুট ভালো আসবে। এখন আমি শুধু ওষুধ আর ইনসুলিন নিয়ে গেলাম, এইদিকে চিনি খেলাম বা কিছু খেলাম, তাহলে কিন্তু আর হচ্ছে না ব্যাপারটা। এখন ফলের সিজন, এই সিজনের পরেই কিন্তু দেখবেন যে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস কতটা হাই হয়ে আসে। আম কাঁঠালের সিজন এখন, তো এখন আম কাঁঠালের সাথে আমি যদি আমার ড্রাগটাকে, মানে যে ওষুধটা চলছে এটাকে ব্যালেন্স করি, সাথে লাইফে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে ব্যালেন্স করতে পারি, তাহলে আমার ডায়াবেটিস খুবই ফ্রেন্ডলি, ও আমাকে কখনো বদার করবে না। কিন্তু যখনই এটা ব্যালেন্স হবে না, তখনই আমার এই প্রবলেমগুলো বাড়বে। এবং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যে বিষয়টা হয়, আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে কিন্তু আমার হার্টের রোগ এবং কিডনি ডিজিজটা হয়ে যায়, যেটা আমরা বুঝি না। এটাকে প্রিভেন্ট করতে গেলে আমাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতেই হবে, কোনো আদার অপশন নাই আসলে এখানে। আচ্ছা, এখানে কিন্তু দুটো গ্রুপ আছে, যারা ওজন কমানোর জন্য এবং ব্লাড সুগারকে কন্ট্রোলে আনার জন্য লো কার্ব মেনটেন করে, আবার কেউ কেউ দেখা যায় যে ইনসুলিনের উপর ডিপেন্ড করে অথবা ওষুধের উপর ডিপেন্ড করে। এই যে লো কার্ব ফর্মুলা, অথবা অনেকে কিন্তু নো কার্ব ফর্মুলা ফলো করে থাকে, আপনার কাছে জানবো যে নো কার্ব আর লো কার্ব কোনটা স্বাস্থ্যের জন্য ভালো এবং এর ক্ষতিকর প্রভাবটা কি হতে পারে? এটা খুবই বার্নিং কোশ্চেন আমাদের জন্য, কারণ আমরা রেগুলারলি পাই যে এই লো কার্ব অথবা নো কার্ব, আমরা রেগুলার আমাদের প্র্যাকটিসে যে জিনিসটা দেখি, এই ক্ষেত্রে দুটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য দুই রকম আমার ক্ষতি করে। কার্বোহাইড্রেট আমরা জানি যে আমাদের শক্তির উৎস, আমরা ভাত, রুটি, আলু যেগুলো থেকে কার্বোহাইড্রেট পাচ্ছি, আমরা খাওয়ার পরে কী হচ্ছে, আমরা এনার্জি পাচ্ছি। এনার্জি পেলেই তো আমি কাজ করতে পারছি। যখন আমি এনার্জিটা পাবো না, তখন কি হবে, আমার স্টোরেজ ফ্যাট যেটা আছে এটা ভাঙতে থাকবে। এটা ভাঙলেই তখন হচ্ছে আমার আলটিমেটলি ওজন কমবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, ইনসুলিন সেন্সিটিভিটি আমার তখন দেখা যাবে যে আমার ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হচ্ছে না, খুব ভালো কাজ করছে। তখন পেশেন্টরা মনে করে আমি মনে হয় ভালো হয়ে যাচ্ছি,
আমি খুব লাইফ ভালো যাচ্ছে, বাসা আমার এগুলোর প্রতি ডিপেন্ডেন্সি শেষ, আমি এখন সাধারণ মানুষ, কিন্তু এই জায়গাতে আমাদের ভুলটা। কারণ আমি যদি কার্বোহাইড্রেট জিরো করি, আমার এনার্জি কোথায় পাবে? একসময় তো আমার বডি ফ্যাট সব চলে যাবে, তখন আমি আসলে এনার্জিটা কোথা থেকে পাবো? এবং আমরা যতটুকু শুনেছি যে এখান থেকে কিন্তু কিটো অ্যাসিডোসিস ক্রিয়েট হয়। এক্স্যাক্টলি। তো তখনই আমার বডির সব সমস্যাগুলো তৈরি হবে। এবং অনেকের ক্ষেত্রে আপনি যদি দেখে থাকেন, অনেক নিউজ আপনি দেখবেন যে এরকম লো কার্ব অথবা নো কার্ব থেকে মানুষ আইসিইউ পর্যন্ত চলে গেছে, যে শুধুমাত্র সে না জানার কারণে। একটা শুরুর দিকে আমি কিন্তু এটার বেনিফিট পাবো, এরপর আমাকে কার্বোহাইড্রেটে ফিরতেই হবে। আমি যদি লো কার্বেও যাই, লো কার্ব এর অনেক ধরনের ফর্মুলা আছে, অনেক ধরনের ডেফিনেশন আছে, এবং এটার সবচেয়ে বড় যে দিকটা, আপনি একবারেই কার্বোহাইড্রেট কমায় ফেলতে পারবেন না। আমরা যে কেউ যদি দিনে একটা অ্যামাউন্ট, তো আমরা কার্বোহাইড্রেট খাই, ভাত রুটি বা যেটাই খাই, একটা অ্যামাউন্ট খাই, তো এই অ্যামাউন্টটা আপনি যখন সাডেনলি কালকেই চেঞ্জ করে ফেলবেন বা 1 উইকের মধ্যে চেঞ্জ করবেন, আপনার বডিতে রিয়াকশন হবে। আবার যখন আপনি ওইটাকে ইনপুট করা শুরু করবেন, তখন একটা রিয়াকশন হবে। তো এই দুইটাকে ব্যালেন্স করতে হবে, এবং এই দুইটাকে ব্যালেন্স শুধুমাত্র একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানই করতে পারবে, এটা কিন্তু অন্য কেউ করতে পারবে না। যে অর্থাৎ ওজন কমানোর জন্য কখনোই নিজে নিজে ট্রাই করা উচিত নয়, অথবা এই যে আমরা ইউটিউব বা গুগল দেখে নিজেরাই ট্রাই করছি সেটা না করে একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের আন্ডারে একটা প্রপার ডায়েট মেইনটেইন করা উচিত। আপনি যেমনটি বলছিলেন যে আসলে লো কার্ব ফর্মুলা ফলো করা উচিত, নট নো কার্ব। এই যে লো কার্বটা আসলে অনেকের ক্ষেত্রেই একটু হয়তো বোধগম্য নাও হতে পারে, যে আমি লো কার্বটা আমি কোন কার্ব থেকে আমি কালেক্ট করবো, সেটা কি রাইস হবে, সেটা কি রুটি হবে, নাকি ওটস হবে, বা অনেক টাইপের সিরিয়ালস কিন্তু রয়েছে। সো এটি যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করতেন। এই ক্ষেত্রে যেটা আছে, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা লো বা নো কার্ব এগুলো যদি একদম করে খুব সিম্পলি চিন্তা করি ব্যাপারটাকে, সেটা হচ্ছে যে আমাদেরকে যে ওজন কমাতে চায়, ওয়েট ম্যানেজমেন্টের পেশেন্ট এবং যে ডায়াবেটিকের পেশেন্ট, এই দুটার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে কার্বোহাইড্রেট চুজ করার ক্ষেত্রে, যে আমি যে কার্বোহাইড্রেটটা খাচ্ছি এটা সিম্পল নাকি কমপ্লেক্স। আমরা হচ্ছে সিম্পল বলতে যেটাকে বোঝায় যে খাবার সাথে সাথে আমরা খুব এনার্জেটিক ফিল করি বা আমাদের ব্লাড সুগার লেভেল খুব দ্রুত বাড়ে। ধরেন এটা যদি সিম্পল একটা উদাহরণ দেই, যে কলা, আমরা ডায়াবেটিস রোগীকে কিছু হলে কিন্তু বলে একটা কলা খেয়ে ফেলবেন যদি আপনার খারাপ লাগে, যদি সুগার লেভেল কমে যায়। এটার কারণ কি? কলা খাওয়ার সাথে সাথে আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, তো আমি এনার্জেটিক ফিল করতেছি, এই জায়গাতে হচ্ছে আমার ব্লাড সুগার লেভেলটা তখন নর্মাল হয়ে যাচ্ছে, কম থেকে বেড়ে যাচ্ছে। অর্থাৎ কেউ যখন হাইপো ফিল করে, তো এটা হচ্ছে আমার সিম্পল কার্বোহাইড্রেট। সেম ওয়েতে আমরা বলতে পারি ভাত রুটি, যেটা সাদা চাল সাদা আটা, এগুলো খেলে দেখা যাবে যে আমার ব্লাড গ্লুকোজ লেভেল একটু দ্রুত বাড়ছে। কিন্তু আমি যদি লাল চাল লাল আটা বলি, সেক্ষেত্রে ওখানে কিন্তু আমার বলার একটাই কারণ যে এটা আমার কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং এখানে ফাইবার থাকছে, এবং ব্লাড গ্লুকোজ লেভেল এটা আমাকে ধীরে ধীরে বাড়াচ্ছে। যখন ব্লাড গ্লুকোজ লেভেল ধীরে ধীরে বাড়বে, তখন আমার কিন্তু স্পাইকটাও ধীরে হবে, আমার দীর্ঘক্ষণ পেটে খাবারটা থাকবে। সেম এটা হচ্ছে ডায়াবেটিক রোগী এবং ওয়েট ম্যানেজমেন্ট দুটোর ক্ষেত্রেই। কারণ যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চায় তাদেরকে কিন্তু আমরা খাবারটা একটু ডিলে করে দিই, তাদেরকে আমরা 5-6 বেলা খাবার দিই না, বা খুব ফ্রিকোয়েন্ট কোনো ফুড থাকে না। তো দীর্ঘক্ষণ যখন ফাইবারটা আমার পেটে থাকবে, বা ফাইবারের কারণে কিন্তু আমার পেটটা দীর্ঘক্ষণ ভরা থাকবে, তখন আলটিমেটলি আমার খিদা কম লাগবে, আমি একটু ডিলে করে খাবো। আর ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে যেটা হবে যে আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা স্পাইক খুব দ্রুত হবে না, খুব দ্রুত কমবেও না, এটা একটা সুন্দর ইয়েতে থাকবে। তো এই কারণেই আমরা বলে থাকি যে সিম্পল কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এর মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকেই খেতে। আচ্ছা, এই যে সিম্পল কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এই বিষয়টা নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো, এবং এই কার্বোহাইড্রেটের সঙ্গে আর কোন কোন নিউট্রিয়েন্ট যোগ করলে একজন মানুষ ওজনও কমাতে পারবে এবং সুস্থ থাকতে পারবে, সেই বিষয়টা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে লো কার্ব অ্যান্ড নো কার্ব নিয়ে। এখন আপনার কাছে একটু জানবো, এই যে আপনি চমৎকার করে বলছিলেন যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা গ্রহণ করাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অর্থাৎ ব্রাউন আটার রুটি, ব্রাউন রাইস। সো এই কার্বোহাইড্রেটটা নিলে ব্লাড সুগারটা খুব স্লোলি বাড়ে, খুব স্লো এটা স্পাইক করে থাকে। এর পাশাপাশি ওজন কমানোর জন্য আর কোন কোন ধরনের খাবার আসলে গ্রহণ করা উচিত, যেটি মেনটেন করলে বা খেতে পারলে তিনি সুস্থ থাকতে পারবেন? ওজন কমানোর
কমানোর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কোনো স্পেসিফিকলি কোনো খাবারকে বাদ দিব না বা খুব বেশি পরিমাণে গ্রহণ করবো না, কারণ আমাদের বডিতে প্রত্যেকটা খাবারের প্রয়োজনীয়তা আছে। আমরা কাউকে ফেলে দিতে পারবো না, আবার কাউকে খুব বেশি নিতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যদি কোনো খাবার বাদ দিয়ে দিই বা খুব বেশি নিচ্ছি, ওভার নিউট্রিয়েন্ট বা আমার ম্যাল নিউট্রিশন যে কোনো একটা হয়ে যেতে পারে। সবচেয়ে বেস্ট হচ্ছে ব্যালেন্স ডায়েটটাকে ফলো করা, যে এখানে আমার সব কিছুর কম্বিনেশনে থাকবে। আমি কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিলাম তো আমার একটা প্রবলেম হবে, আমি প্রোটিন কমালাম বা বাড়ালাম সেক্ষেত্রেও একটা প্রবলেম হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন মিনারেলসটা ডেফিসিয়েন্সি হয়, কারণ তারা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অনেক কম খায়। তো যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চায়, ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে চায়, তাদেরকে ব্যালেন্স ডায়েট খেতে হবে। এটা একদম প্রথম শর্ত। ব্যালেন্স ডায়েটের মধ্যে ডেফিনেটলি আমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটাই থাকবে। এখন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা মনে করি কার্বোহাইড্রেট বলতেই আমাদের মাথার মধ্যে কনসেপশন হচ্ছে এখানে ভাত, রুটি। এখন কার্বোহাইড্রেটের অনেক সোর্স আছে যেখান থেকে আমরা কার্বোহাইড্রেট নিতে পারি, এবং বাঙালি মন মানসিকতা থেকে হয়তো বা আমাদের ভাত একটা খুব আবেগের জায়গা, এবং ভাতটাকে আমরা ছাড়তে চাই না। অনেকে নিউট্রিশনিস্টের কাছে এসে হিস্ট্রি দেওয়ার সময় এটাকে অমিট করে যে সে ভাত খায়, বা যেতে চায় না, মনে করে যে নিউট্রিশনিস্টের কাছে গেলে উনি তো ওটস দিবে, ভাত দিবে না। কিন্তু আমরা এটা করি না, আমরা ভাতের জায়গায় হয়তো ভাতও রাখি। এটাকে কোয়ান্টিটি অনুযায়ী, অনেকে থাকে খুব প্রচুর পরিমাণে ভাত খেতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে কোয়ান্টিটি কমিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু কম পরিমাণে ভাত খেয়েও তো আসলে ওজন কমানো সম্ভব। এক্স্যাক্টলি, শুধু ভাত না, ওই যে ব্যালেন্স যখন আমরা করব খাবারটাকে, তখনই আলটিমেটলি কিন্তু আমি ভালো থাকবো। এবং আমাদের এই ওয়েট ম্যানেজমেন্টে মাথায় রাখতে হবে যে আমাদের ভিটামিন মিনারেলস যেন কোনোভাবে কমতি না হয়। আবার অনেকে যেটা করে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এত বেশি পরিমাণে খায়, তখন তার হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যে ঘাটতিটা আছে সেটা দেখা দেয়। তো এটাকে আসলে আমাদেরকে ব্যালেন্স করে খেতে হবে। আমি যে ওয়েতেই খাই, আমাদের একটা সুষম প্লেট থাকতে হবে যেখানে এক মিলে সে যেন সব কিছু পায়, খুব বেশি পরিমাণে না হোক কিন্তু সব কিছুই যেন থাকে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন তো বিভিন্ন ধরনের ওজন কমানোর জন্য ফর্মুলা রয়েছে, আপনি যেমনটি খুব চমৎকার করে বললেন যে ব্যালেন্স ডায়েট ফলো করাটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বর্তমান যুগের প্রেক্ষাপটে কিন্তু এখন অনেক ধরনের ফর্মুলা বের হয়েছে। সাপোজ ইন্টারমিডিয়েট ফাস্টিং, ওয়াটার ফাস্টিং এবং আরও কিছু ডায়েট ফর্মুলা রয়েছে যেখানে নো কার্ব ফর্মুলা ফলো করা হয়ে থাকে, তার পাশাপাশি সেখানে হাই ফ্যাট এবং হাই প্রোটিন সাজেস্ট করা হয়ে থাকে। আপনি একজন নিউট্রিশনিস্ট হিসেবে আপনার কাছে আমি জানতে চাইবো যে কোন ফর্মুলাটা স্বাস্থ্যের জন্য ভালো, যেটি ফলো করলে তার ওজনও কমবে, পাশাপাশি তিনি সুস্থও থাকবেন? এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমার পার্সপেক্টিভ থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়েও যাওয়া যেতে পারে। কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন ইন্টারমিডিয়েট ফাস্টিং কিন্তু একটা নির্দিষ্ট আওয়ার মেনটেন করে, এবং এটারও একটা ফর্মুলা থাকে। যারা নিউট্রিশনিস্ট তারা জানে যে এগুলো সবগুলোরই ফর্মুলা মেনটেন করেই কিন্তু করতে হয়, কোনোটাই হচ্ছে আমি আমার ইচ্ছা মতো করতে পারবো না। তো আমরা যেটা মনে করি যে গুগল করে ইন্টারমিডিয়েট ফাস্টিং চলে আসলো, আমি 8 থেকে 12-14 ঘন্টা না খেয়ে থাকলাম বা রোজা রাখলাম, তারপর আমি খাবারটা খেলাম। ব্যাপারটা এত ইজি না বা এরকম না, এটাকে আসলে একটা ফর্মুলায় ফেলতে হয় এবং একটা ফুড হ্যাবিট থাকে। এবং আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে দেখেন, শুধু ইন্টারমিডিয়েট ফাস্টিং, লো কার্ব যে ডায়েট বা নো কার্ব যে ডায়েট, এগুলোর পাশাপাশি সবচেয়ে ব্যালেন্স যে ডায়েটটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট। মেডিটেরিয়ান রিজিয়নে যে ডায়েটগুলো ফলো করা হয়, কিন্তু এখানে আমাদের একটা মিথ আছে এবং বাংলাদেশে এটা নিয়ে খুব একটা আমরা আলোচনা করি না, কারণ ওই অঞ্চলের ফুডগুলো আমাদের ধারণা এখানে পাওয়া যায় না। কিন্তু মেডিটেরিয়ান যে অঞ্চলের ফুডগুলো আছে ওইটা বাংলাদেশ পার্সপেক্টিভ থেকেও এটা তৈরি করা সম্ভব। কিছু জিনিস আমরা এখান থেকেও পেতে পারি। কেউ যদি মেডিটেরিয়ান ডায়েট ফলো করে, তার ম্যাল নিউট্রিশন, ওভার নিউট্রিশন কিছুই হবে না, কারণ ওটা একদম কমপ্লিটলি ব্যালেন্স। তো এইটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, এবং আমার কাছে মনে হয় যে ফিট ফর অল, যে আমি যে কোনো অবস্থাতেই আমি দিতে পারবো। কারণ ওখানকার ফর্মুলাটাই এরকম যে আপনি এখানে কোনোটাকে এক্সেস কিছু বলতে পারবেন না, কিন্তু বাদবাকিগুলোতে হয়তো কিছু বাদ দিতে হচ্ছে, হয় হাই প্রোটিন করতে হচ্ছে, হাই ফ্যাট করতে হচ্ছে, অথবা লো কার্ব করতে হচ্ছে, কিছু না কিছু থাকছে। এটা বেসিক্যালি ডিপেন্ড করছে আমার যে পেশেন্টটা সে কোন অবস্থায় আমার কাছে এসছে, তার বডি কন্ডিশন কি, সব কিছু মিলায়। এখন আমি যদি খুব বেশি দিন হাই প্রোটিন দিতে থাকি, সেক্ষেত্রে তার বিভিন্ন ডিজিজ হওয়ার আরও চান্স বেড়ে যাচ্ছে, বিভিন্ন অর্গান এফেক্টেড হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। হাই ফ্যাট দিলে যেটা হবে যে আলটিমেটলি আমি যতই ফ্যাট নিয়ে কনসার্ন থাকি না কেন, তেল নিয়ে কনসার্ন থাকি না কেন, আলটিমেটলি তার ফ্যাট পার্সেন্টেজ বাড়তে থাকবে। ফ্যাট পার্সেন্টেজ যখন বাড়বে তখন আলটিমেটলি আমার পেশেন্টটা একটা পর্যায়ে যে বিভিন্ন ডিজিজে পড়ে যাবে, লিপিড প্রোফাইল হাই হয়ে যেতে পারে তার। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আপনি দেখবেন যে যদি আমরা তাদের আল্ট্রাসাউন্ড করে থাকি, সেক্ষেত্রে ফ্যাটি লিভার গ্রেড 2-তে পড়ে যাবেই আর
আর কি। তো এই কারণেই হচ্ছে আমাদেরকে এমন একটা ডায়েট ফলো করতে হবে যেটা আমাকে সব কিছু থেকে প্রোটেকশন দিবে, আমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব কিছু পাবো, ম্যাল নিউট্রিশনও হবে না, ওভার নিউট্রিশনও হবে না। এই জন্য আমার কাছে মনে হয় মেডিটেরিয়ান ডায়েটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাকে আলোচনায় আসলে আনা উচিত এখন, কারণ আমরা আসলে ইন্টারমিডিয়েট ফাস্টিং, লো কার্ব ডায়েট এগুলো নিয়ে এখনও ফোকাসড। আর রেগুলারের মধ্যে যদি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কথা আমি বলি, সেক্ষেত্রে যেটা যে আমরা রোজা রাখার মতো 8-10-12 ঘন্টা না খেয়ে থাকছি, তারপরে খাচ্ছি। এখন আপনি রোজা রাখলেন, সাপোজ আমরা যদি বড়দিনের রোজার চিন্তা করি, 10-12 ঘন্টা আমরা না খেয়ে থাকছি, এরপর কি হচ্ছে, আমি কিন্তু ওভার ইটই করছি খুব হেলথ কনসিয়াস না হলে। আমি যদি ওভার ইট না করি বা আমি যদি ব্যালেন্সে খাবারটা না খাই, তাহলে যে খাবারটা আমি এরপরে খাবো, হয়তো শরবত খাবো বা পানি জাতীয় খাবার খাবো, এর সাথে হচ্ছে আমি প্রোটিনটাকে অ্যাড করে নিব, কার্বোহাইড্রেট কমাই দিব, সেক্ষেত্রে কিন্তু আমার বডি ডেফিসিয়েন্সিতে থেকে যাচ্ছে। তো এই ডেফিসিয়েন্সিটা আসলে আমরা মিট করবো কীভাবে? কোনো না কোনো ওয়েতে করতে হবে। এবং আপনি বাংলাদেশের মানুষের যদি আরেকটা কমন আমাদের ডেফিসিয়েন্সি আপনি যদি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এখন ডিপ্রেশন এবং আমাদের যে অনেক সময় বিশেষ করে যারা গৃহিণী, এদের ক্ষেত্রে আপনি শুনবেন যে লেগ ক্র্যাম্পিং খুব হয় এবং সাথে ডিপ্রেশন কাজ করে, একটা সময় ভালো না লাগা কাজ করে। এটা কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাথে জড়িত। আমি যদি যে ডায়েটই ফলো করি ভিটামিন ডিটা ইনঅ্যাডিকুয়েট থাকে, তাহলে আমার অ্যাসোসিয়েট প্রবলেমগুলো আবার চলে আসবে। তো এই প্রবলেমগুলো আমাদেরকে দূর করার জন্য ব্যালেন্স খাবারে নিতে হবে। এবং আমি যে ডায়েটই ফলো করি, ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের পরে যখন আমি ফাস্টিং ভাঙবো, তখন খাবারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকে আবার কি করে, ইন্টারমিডিয়েট ফাস্টিং ভাঙার আগে হচ্ছে জিম করে, এক্সারসাইজ করে। ডেফিনেটলি আপনার ওয়েট রিডাকশন হবে, সব কিছু ভালো যাবে, কিন্তু কোনোটাই কিন্তু লং টাইম না। আপনি কোনোটাই লং টাইম করতে পারবেন না। আমরা কখনোই বলি না যে আপনি একটা ডায়েট 3 মাস ফলো করতে থাকেন টানা, কারণ আপনার বডির রেজিস্ট্যান্সের ব্যাপার আছে। আপনি যখন দেখবেন যে একটা ওভারওয়েটের পেশেন্ট আসবে আপনার কাছে, সে যখন ডায়েট শুরু করবে, প্রথম 1 মাস খুব ভালো যাবে, ইভেন প্রথম 1 মাসে 10-12 কেজি ওজন একদম ইজিলি কমায় ফেলা সম্ভব, কারণ আমাদের বডি ওয়াটার চলে যাচ্ছে ওখান থেকে। মেইন ফেজ তো হচ্ছে আমার ফ্যাট বার্ন করা, ফ্যাটটাকে ভাঙা। তো ফ্যাটটাকে যখন আমি ভাঙতে পারবো, তখনই বেসিক্যালি আমার ওয়েট ম্যানেজমেন্ট, ডায়াবেটিস ম্যানেজমেন্ট সব কিছু হয়ে যাবে। ওই পর্যন্ত ধৈর্য রাখতে হবে এবং প্রপার ডায়েট মেনটেন করতে হবে একজন প্রপার যে নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান তার কাছ থেকে। আচ্ছা, অর্থাৎ আপনি যেটা বলছেন যে আসলে ওজন কমানোর ক্ষেত্রে খুব প্যাশেন্স নিয়ে সে ডায়েটটা ফলো করতে হবে, এবং আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথাও খুব চমৎকার করে বললেন। আপনার কাছে একটা বিষয় জানবো যে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডিটক্স ওয়াটার বিষয়টা কিন্তু অনেক হাইট। অনেকে মনে করে যে ডিটক্স ওয়াটার খেলেই আমার ওজন কমে যাবে, আমার ফ্যাট বার্ন হয়ে যাবে। এটা আসলে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কিভাবে কাজ করে থাকে? ডিটক্স ওয়াটার অনেক হেলথ বেনিফিট আছে, এটাকে আমরা ইগনোর করতে পারবো না। ইভেন আমরাও বলি ডিটক্স ওয়াটার খেতে বিভিন্ন ওয়েতে, কিন্তু ডিটক্স ওয়াটারই যে আমার এগুলো কিওর করছে, ডিরেক্টলি ইনভলভ ব্যাপারটা এরকম না। কারণ হচ্ছে আমরা ডিটক্স ওয়াটার কোথায় কাজ করছে, আমরা সারাদিনে যে পলিউশনগুলো নিচ্ছি, আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল আমাদের বডিতে চলে আসছে, টক্সিক এলিমেন্ট চলে আসছে, এটাকে ডিটক্সিফাই করে বের করছে, আমার লিভারটাকে ডিটক্সিফাই করছে, কিন্তু ও তো অন্য অনেক কিছু করতে পারছে না। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে লেবু পানি। খুব কমন প্র্যাকটিস আমাদের লেবু পানি খাওয়া বা ওই ডিটক্সে লেবু অ্যাড করে ফেলা। যাদের গ্যাসের প্রবলেম আছে সেক্ষেত্রে তো আলাদাই হিসাব, কিন্তু এক্ষেত্রেও যেটা আছে যে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে লেবু পানি যদি কেউ রেগুলার খায়, গ্যাসের প্রবলেম না থাকে, ডেফিনেটলি তার ফ্যাট বার্ন হবে। কিন্তু এটার জন্য যে টাইম পর্যন্ত ওয়েট করতে হবে, এই ধৈর্যটা আমাদের আসলে কতটুকু থাকে বা আছে, এটাও একটা বিষয়। কেউ যদি ধৈর্য ধরে খেতে পারে, ডেফিনেটলি ওটা আমাদের হেলথের জন্য ভালো। কিন্তু লেবু পানি খেলেই যে আমার ওয়েট ম্যানেজমেন্ট হচ্ছে, আমার ফ্যাট বার্ন হচ্ছে, ওইটাই একমাত্র কারণ, ব্যাপারটা এটা না। আমি ডিটক্স খাচ্ছি, সাথে আমি বার্গার, পিৎজা সব কিছু খাচ্ছি, তাহলে তো আর হবে না। তো ব্যালেন্স করে ব্যাপারটাকে খেতে হবে। আচ্ছা, আপনার কাছে একটু জানবো, এই যে আপনি লেবু পানির কথা বলছেন, মানুষের অনেকেরই ধারণা যে আমি যত বেশি লেবু পানি খাবো তত বেশি আমার ফ্যাট বার্ন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে 1 গ্লাস পানির মধ্যে অনেকে যেটি করে থাকে যে আস্ত একটা লেবু অ্যাড করে সেই পানিটা খেয়ে ফেলছে। সো আমরা যতটুকু জানি যে লেবুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটি রেগুলার বেসিসে যদি অর্থাৎ মাসের পর মাস যদি খেতে থাকে, সেটি কিন্তু কিডনিকে এফেক্ট করতে পারে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আমাদের আসলে ডায়েট নিয়ে এত মিসকনসেপ্ট আছে যে এটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। এই যে একটা লেবু খেয়ে ফেলছে, তো লেবু দেখা গেছে যে লেবু কি
পটাশিয়াম আছে, ভিটামিন সি আছে। আমি যদি ভিটামিন সির কথাটাই মাথায় রাখি, ভিটামিন সির কিন্তু রিকমেন্ডেড ডোজ আছে আমাদের সারাদিনে, যে আমি এতটুকু খেতে পারবো। এখন ওইটাও যদি আমি পার করে ফেলি তখন কিন্তু আসলে আমার যেটা হবে যে ইনটক্সিকেশন একটা সময় যে হবে। হ্যাঁ, ভিটামিন সি হয়তো আমার বডিতে স্টোর হচ্ছে না, ইউরিন দিয়ে পাস হয়ে চলে যাচ্ছে বা কিছু একটা, মানে সে আমার বডি থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু যে কিডনি পেশেন্ট তার কি পরিমাণ ক্ষতি হবে, বা যার ফ্যামিলি হিস্ট্রিতে কিডনি ডিজিজ আছে, যার হচ্ছে পটাশিয়াম বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, তাদের ক্ষেত্রে দীর্ঘদিন খেলে কি হতে পারে। দেখা গেছে যে আমাদের একটু প্রেশারটা বেড়ে গেছে, আমরা কিন্তু লেবু পানি খেয়ে ফেললাম, কিন্তু আমরা আদার অ্যাসোসিয়েট প্রবলেমগুলো নিয়ে কখনোই চিন্তা করি না যে এটাতে কি হতে পারে। তো কিন্তু সঠিক নিয়মটা কি আসলে, যে এক গ্লাস পানি থেকে আমি আস্ত লেবুই দেবো নাকি 1 থেকে 2 স্লাইস লেবুটা আমি অ্যাড করব? এটা ডিপেন্ড করছে আপনি কি অবস্থায় আছেন। ধরেন যে পেশেন্টটা আমার গ্যাসের প্রবলেম আছে, ও তো লেবু পানি খেতেই পারবে না, অনেকে জোর করে খায়, সো তার জন্য একদমই না। নর্মালি হচ্ছে সেফেস্ট লিমিট হচ্ছে আপনি 1 স্লাইস দিয়ে খেতে পারেন, এটা সেফ, কোনো অসুবিধা নাই, সবাই খেতে পারবে। এরপরে হচ্ছে আপনার অন্য কোনো ডিজিজ নাই, অন্য কোনো ফ্যাক্টর নাই আপনার, তো আপনি 2 স্লাইসও খেতে পারেন, দ্যাটস ইট, আর দরকার নাই। কারণ আমরা সারাদিনে যদি ব্যালেন্সড ডায়েটটা খাই, আমি ভিটামিন সি খেয়ে ফেলবো, কোনো না কোনোভাবে আমার কাছে ভিটামিন সি চলে আসবে। ওই লেবু, একটা ফুল লেবু দিয়ে যে আমার ভিটামিন সিটা মিট করতে হবে এরকম না। সেফেস্ট লিমিট আমার কাছে মনে হয় যে কেউ যদি 1 স্লাইস খেতে পারে ইটস ওকে, আর দরকার নেই। আচ্ছা, আমরা এই ডায়েট নিয়ে এবং ওভারঅল এই অন্যান্য অনেক ধরনের যে ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজগুলোর ক্ষেত্রে খাবার কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আমরা বিরতির আগে আমরা কথা বলছিলাম যে লেবু আসলে কতটুকু ইনটেক করা উচিত, এবং সেই সাথে এখন একটু জানার চেষ্টা করব যে বিভিন্ন ধরনের ডিজিজ রয়েছে যেগুলো আমরা ডায়েটের মাধ্যমে কিন্তু সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি। আমরা একটু ডায়াবেটিস নিয়ে কথা বলতে চাই। বর্তমানে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কিছু চটকদার বিজ্ঞাপন আমরা দেখতে পাই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য এই সাপ্লিমেন্টগুলো যদি খাওয়া হয় তাহলে তার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে, তার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। এই বিষয়ে আপনার মতামত কি? এটি আসলেই কি স্বাস্থ্যের জন্য ভালো? এগুলো কি আসলেই ব্লাড সুগারকে কন্ট্রোল করে, নাকি সঠিক খাবারের মাধ্যমে এবং সঠিক ওষুধ গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? ডায়াবেটিসের জন্য ব্রড লাইনে যে কথা সেটা হচ্ছে আপনাকে মানে একদম এক কথায় যে একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে। আপনি আজকে সাপোজ আপনি 40 মিনিট হাঁটলেন, 3 দিন হাঁটলেন না, আপনি আজকে আপনার ইচ্ছা মতো খাচ্ছেন, তো পরের দিন মেনটেন করছেন, এভাবে করলে হবে না। ডায়াবেটিস যদি কারো ডায়াগনাইজ হয়ে থাকে ডায়াবেটিক পেশেন্ট হিসাবে, তাকে ডেফিনেটলি একটা ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করতে হবে, এটা প্রথম জিনিস। তারপরের জিনিসটা হচ্ছে তাকে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। আজকে সকালে হাঁটলেন, কালকে দুপুরে হাঁটলেন, তারপরের দিন সন্ধ্যায়, তারপরের দিন রাতে, এভাবে হবে না। তো আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ প্রথম অবস্থায় মেনটেন করতে হবে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ওটাকে অ্যাটলিস্ট কন্ট্রোলে আনা পর্যন্ত। তারপরে যেটা করতে হবে যে আপনাকে ফুড হ্যাবিটের দিকে ফোকাস করতে হবে। এবং ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা শুরুতে আলোচনা করছিলাম যে কার্বোহাইড্রেটের ব্যাপারটা, এখানে অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট একটা বিশাল রোল, নাহলে তার ডায়াবেটিস কোনোদিনও কন্ট্রোলে আসবে না। কারণ সে যদি নাই জানে কোন খাবারটা তার ডায়াবেটিসটাকে বাড়াচ্ছে, কোন খাবারটা ডায়াবেটিস কমাচ্ছে, এটা ডায়াবেটিস রোগীর আমরা ওই ডায়াবেটিক এডুকেশন যেটাকে আমরা বলি, পেশেন্ট এডুকেশন, ওই জায়গায় আমরা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি যে আপনার কোন খাবারটা খেলে ডায়াবেটিস বাড়ছে, কোন খাবারটা খেলে কমছে, এটা আপনাকে জানতে হবে। আপনার বাসায় আমি 24 ঘন্টা আপনার সাথে থাকবো না, বা আপনি আগের বেলা কি খেয়েছেন, এখন সেটাকে কিভাবে ব্যালেন্স করবেন, এটা টোটালি আপনার হাতে। আপনি যদি এই কার্বোহাইড্রেটের ব্যালেন্সটা না বুঝতে পারেন তাহলে আপনি কখনোই ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে পারবেন না। ডায়াবেটিস কন্ট্রোলে না আসলে আপনি ভালো থাকতে পারবেন না, এবং সেক্ষেত্রে পেশেন্টকেই নিজের হেল্প করতে হবে। এবং মোস্ট অফ দ্য কেস যেটা হয়, পেশেন্টরা হচ্ছে নিজের সাথে নিজে চিট করে। এখন ধরেন কোনো পেশেন্টের খুব মিষ্টি খাবার খেতে ইচ্ছা করেছে, তো তাহলে আমি আমার পেশেন্টের ক্ষেত্রে যেটা করি, আমি বলি যে আপনি খাবেন, খাওয়ার পরে যেটা হলো যে আপনি আজকে 1 ঘন্টা বেশি এক্সারসাইজ করবেন, আপনি যে এক্সট্রা খাবারটা নিচ্ছেন এটাকে বার্ন করতে হবে। মোট কথা হচ্ছে যে ইনটেক যেটা হচ্ছে এটাকে বার্ন করতে হবে। এটাকে যদি আমি বার্ন না করি সেক্ষেত্রে আমার এটা বডিতে জমা যাবে, আমি আবার ওবেসিটির দিকেই ফিরে যাব, ডায়াবেটিস থাকুক আর যাই থাকুক। সো
খাবার ব্যালেন্স করা একটা খুবই বড় আর্ট আমি মনে করি। এই আর্টটা যে শিখবে সে সারা জীবন ভালো থাকতে পারবে এবং ডায়াবেটিসটাকেও কন্ট্রোলে রাখতে পারবে। কারণ ডায়াবেটিস ডায়াগনাইজ হওয়ার পর থেকে এই 2025 সালের আগস্ট মাসেও আমি এখন পর্যন্ত আমরা কিন্তু রিভার্স করার কোনো ওয়ে খুঁজে পাইনি। আমাদের সায়েন্স অনেক আপডেটেড, আমাদের ওয়ার্ল্ড অনেক আপডেটেড, কিন্তু এটা কিন্তু রিভার্স হচ্ছে না এখনো। কারণ এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল বেজ একটা অটো ইমিউন টাইপের ডিজিজ। তো এটাকে আমি রিভার্স করতে পারছি না। যেহেতু রিভার্স করতে পারছি না, তাহলে এটাকে আমাকে মেনটেন করে সহ অবস্থানে রাখতে হবে। আমি যতদিন বেঁচে থাকবো, আমি যদি ডায়াবেটিক পেশেন্ট হিসেবে ডায়াগনাইজড হই, আমি ডায়াবেটিক পেশেন্টই। এখানে আমার রিভার্সের কোনো ওয়ে নেই। আমার জ্বর আসলো, নাপা খেলাম, কালকে আমি জ্বর ছাড়া হয়ে গেল, এটার মতো ডায়াবেটিস না। আচ্ছা, যেহেতু এটা আমাকে সারা জীবনে ক্যারি করতে হবে, সো এটার সাথে আমার সহ অবস্থানের জন্য একে আমাকে মেনটেন করতে হবে। আইদার আমাকে ফুড হ্যাবিট দিয়ে মেনটেন করতে হবে ফুললি, অথবা হচ্ছে আমাকে ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিনটাকে ব্লেন্ড করতে হবে। ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যে ভুলটা সচরাচর করে থাকি, আমরা মনে করি যে শুধু ওষুধ বা ইনসুলিনে এটাকে কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, কিন্তু শুধু ওষুধ বা ইনসুলিন ডায়াবেটিসকে কোনোদিনও কন্ট্রোল করতে পারে না। এবং আরেকটা বিষয় আপনি খেয়াল করলে দেখবেন, ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, যে পেশেন্টরা রাতে সাউন্ড স্লিপ দিতে পারে না, ধরেন 8 থেকে 10 ঘন্টা সাউন্ড স্লিপ হয় না, আচ্ছা, তার সুগার লেভেল কমবে না। স্ট্রেস যার ম্যানেজ হবে না, তার সুগার লেভেল কমবে না। এই দুইটা একটা হিডেন কজ, যেটাকে হয়তো আমরা অনেক সময় মেজার করতে পারি না। কিন্তু আমরা হিস্ট্রি নেওয়ার সময় কিন্তু বলি যে আপনার প্রেশার কীরকম, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট ক্ষমতা কীরকম। আপনি যদি স্ট্রেস ম্যানেজ করতে না পারেন, আপনি ওষুধ, খাবার, ডিসিপ্লিন যাই ব্যালেন্স করেন না কেন, আপনার সুগার কন্ট্রোলে আসবে না। সো আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন, আপনাকে অবশ্যই জানতে হবে আপনার স্ট্রেস কীভাবে ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট না হলে আসলে আমার ব্লাড সুগার কন্ট্রোলে আসবে না। অর্থাৎ ব্লাড সুগার বাড়ার ক্ষেত্রে শুধুমাত্র খাবার নয়, এক্ষেত্রে স্ট্রেসও ভূমিকা রাখে, বড় একটা ভূমিকা রাখে। আচ্ছা, আপনার কাছে একটু এখন জানতে চাইবো, এই যে ট্রান্সফ্যাট শব্দটার সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত, এবং এখনকার যুগের বাচ্চাদের কথা বলি, অ্যাডাল্ট পার্সনদের কথা যদি আমরা বলি, আমরা সবাই কিন্তু ফাস্টফুড আইটেমের প্রতি অনেকটাই আমরা এডিক্টেড। এবং এই ফাস্টফুড আইটেমে আমরা যতটুকু জানি যে ট্রান্সফ্যাট থাকে, এবং এই ট্রান্সফ্যাট যখন আমরা গ্রহণ করি, সেটি বডিতে কিন্তু কার্সিনোজেন সেল ক্রিয়েট করে, যেটিকে বলে ক্যান্সার সেল। এই বিষয়ে আপনার কাছে একটু জানবো যে আসলে একটা মানুষ তো আসলে একেবারেই ফাস্টফুড আইটেম বাদ দিতে পারবে না, বা বিরিয়ানি, পোলাও এগুলো আসলে খাওয়া বাদ দিতে পারবে না। কতদিনে বা কতদিন পর পর তিনি খেতে পারলে আসলে সেটিকে আসলে ব্যালেন্স করা সম্ভব, এবং সেটি খাওয়ার পরে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আদার্স কোন কোন ওয়েতে সেটিকে আসলে এই বাড়তি ক্যালোরিটাকে ব্যালেন্স করা যেতে পারে? ট্রান্সফ্যাটের যে ব্যাপারটা, এটা খুবই বার্নিং ইস্যু। কারণ আমরা আসলে চাইলেও আমাদের লাইফস্টাইল থেকে এটাকে বাদ দিতে পারি না। অফিস মিটিং হোক, টিফিন হোক, যাই হোক। তো এটার জন্য আমার কাছে মনে হয় যে খুব যারা ফেস্টিভ পছন্দ করে, অনেক মানে রিচ ফুড অ্যান্ড ফেস্টিভ, তাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা খুবই অস্বাস্থ্যকর। কারণ এটা রেগুলার খেতে থাকলে তার ফ্যাটি লিভার, লিপিড প্রোফাইল সব আসলে খারাপ হবে। তো এটার সেফেস্ট লিমিট আমার কাছে মনে হয় মাসে একবার হতেই পারে, যদি সে মনে করে যে আমি লিমিট করব। এক্ষেত্রেও একটা ব্যাপার আছে যে পেশেন্টের উইলিংনেস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের কাছে একটা পেশেন্ট আছে, তার 40 বছরের জীবনে, 60 বছরের জীবনে, 25 বছরে। তো 25 বছরের জীবনের সে কিছু হয়তো জিনিস মডিফিকেশন করবে আমার সাথে ম্যাক্সিমাম 1 ঘন্টার একটা কাউন্সেলিংয়ে। তো এই কাউন্সেলিংয়ে আসলে একজনের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলা খুব ডিফিকাল্ট। এই যে আপনি মডিফিকেশনের কথা আপনি বলছেন বা কাউন্সেলিং এর কথা বলছেন, যেটি আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা আমাদের কাছে আসে, পেশেন্ট বা ক্লায়েন্ট। এই বিষয়টি আমি আরেকটু বিস্তারিত আপনার কাছে জানবো যে কিভাবে কাউন্সেলিং করে থাকেন এবং কি কি নিয়ম তাদের পালন করা উচিত, সেটি জানবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে যখন কোনো ক্লায়েন্ট বা পেশেন্ট আপনাদের কাছে আসে, তখন আপনি বলছিলেন যে কাউন্সেলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই পেশেন্ট বা ক্লায়েন্টের ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে উইলিংলি আমাকে চাইতে হবে যে আমি ওজন কমাতে চাই, আমি সুস্থ থাকতে চাই, বা আমার আদার্স যত ধরনের ডিজিজ রয়েছে সেটাকে আমি খাবারের মাধ্যমে কন্ট্রোল করতে চাই। তো এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে আসলে সেই কাউন্সেলিংয়ের মধ্যে কোন কোন বিষয়গুলোর প্রতি আপনারা বেশি জোর দিয়ে থাকেন? আমাদের কাউন্সেলিং সেশনটা হয়ে থাকে সাধারণত যে মানে ফুল সেশন একটা পেশেন্টের দেখা যায় যে
1 ঘন্টা, খুব ঊর্ধ্বে গেলে এটা 1.5 ঘন্টারও সেশন হতে পারে, এটা পেশেন্টের উপর ডিপেন্ড করে। আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে সে কিন্তু একটা আইদার সে সেলফ হয়ে আসে যে আমি ফিট হব, এই কারণে আমি এসছি নিউট্রিশনিস্টের কাছে, আদারওয়াইজ হচ্ছে সে কোনো ডিজিজ নিয়ে আসে, দুটো কন্ডিশনে আমাদের কাছে কিন্তু আসে। তো যারা আসছে যে আমি নিজে থেকে এসছি, আমি ভালো থাকতে চাই, আমার কি খেতে হবে, আমার লাইফস্টাইল কীরকম হবে, তো এইখানে কাজ করার সুবিধা, কারণ সে অলরেডি ডিটারমাইন্ড তার খারাপ দিকগুলো সে চেঞ্জ করবে। আর যারা হচ্ছে আমাদের কাছে থেরাপিউটিক কোনো ডায়েটের পার্ট হিসাবে আসে বা তার কোনো ডিজিজের কারণে আসে, তাদের ক্ষেত্রে আমাদের কাউন্সেলিংটা খুবই গুরুত্বর সাথে দিতে হয়, কারণ হচ্ছে তাকে আমার আগে ওই মোটিভেশনটা আনতে হবে যে আমার চেঞ্জ হতে হবে, আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, আমার এই খাবারের একটা হয়তো খারাপ অভ্যাস আছে, এটাকে চেঞ্জ করতে হবে। তো এই সময় যেটা হয় যে আমি ম্যাক্সিমাম পেশেন্টকে বলি যে আপনি আমার কাছ থেকে চলে যাচ্ছেন, এই ডায়েট চার্টটা একটা পেপার, এই পেপারটা আপনি আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সাথে আমি যে এই 60 মিনিট কনভারসেশন করব, এইটাই হচ্ছে মেইন কনভারসেশন। কারণ আপনি এটাকেই মাথায় নিয়ে যাবেন, আপনি ডায়েট চার্ট হয়তো ভুলে যাবেন, একখানে রেখে দিবেন, কখনো হয়তো ফলো করতে পারবেন না, কিন্তু হয়তো আমার কোনো কথা আপনার মনে লাগতে পারে, সেই কথাটা থেকে আপনি আপনার নিজেকে চেঞ্জ করবেন। সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দেই যে হিস্ট্রি নেওয়া, পেশেন্টের আমরা কিন্তু একটা হিস্ট্রি নিই। সেই হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে তার কিছু বেসিক ইনফরমেশন আমাদের নিতে হয়, ডিজিজ রিলেটেড ইনফরমেশন নিতে হয়। তো এই জায়গাটাতেই হচ্ছে আমাদের মেইন কনভারসেশন তার সাথে। যখন আমি একটা মানুষের সাথে কনভারসেশন শুরু করতে চাই, একটা তো ওয়ে থেকে শুরু করতে হবে। তো যখন কনভারসেশন শুরু হয়ে যায় তখন কিন্তু আসলে আমরা বুঝতে পারি যে সে কী হাইড করছে, কি প্রবলেম, বা কিভাবে আসলে তাকে আমরা ট্রিট করতে পারি। আমার খুব মনে আছে, আমি একটা পেশেন্টকে 1.5 ঘন্টার মতো কাউন্সেলিং করেছিলাম। উনি খুব বয়স্ক ছিল, তো হিস্ট্রি নিতে যেয়ে আমার কাছে মনে হয়েছে যে তার খাবারের থেকে কাউন্সেলিং বেশি দরকার। কারণ হচ্ছে সে খাবারের থেকে অন্য কোনো স্ট্রেসে ভুগছে, তার মেয়েরাও সাথে ছিল। তো ওই পেশেন্টটা দেখা গেছে যে উনি আমার সাথে কোনো কথাই বলতে পারেনি, উনি যতক্ষণ আমার টেবিলের সামনে বসেছিল উনি কাঁদছিল। কারণ হচ্ছে তার সাথে আসলে কেউ থাকে না, তার 3 মেয়েই দূরে থাকে। সো আলটিমেটলি তার কিন্তু ওই ডিপ্রেশনটা রয়েই গেছে যে তার সাথে কেউ নাই, তার ওয়াইফ নাই, সে একা একা। তাকে আমি ফুড মডিফিকেশন দিয়ে কিছু করতে পারবো না, তাকে ওয়ে দেখাতে হবে যে আপনি ভালো থাকতে গেলে আপনাকে কি করতে হবে। তো আমরা যখন হিস্ট্রিটা নেই, এইটাই আমাদের ক্রুশিয়াল টাইপ, যে আমি পেশেন্টকে রিড করে ফেলবো এই সময় যে আমার তার সাথে কোন ওয়েতে কথা বলতে হবে, কি ওয়েতে যেতে হবে। এবং প্রয়োজনে আমাদের যদি এরকম মনে হয় যে তার এটাকে কি বলবো, যে সাইকোলজিক্যাল কোনো সেশন দরকার, মেন্টাল হেলথ কাউন্সেলিং দরকার, তো আমরা সেটাকে অনেক সময় রেফার করে থাকি, কারণ ওই জায়গাটা কারেকশন না হলে ফুড কারেকশন হবে না। আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, ঠিক প্রশ্ন না, আমি জানতে চাই, আমি যতটুকু জানি যে আপনি নিউট্রিশনিস্ট হিসেবে প্র্যাকটিস করার পাশাপাশি কিন্তু আপনার একটা ট্রেনিং সেশনও কিন্তু রয়েছে, ট্রেনিং ইনস্টিটিউশন রয়েছে, সেখানে আপনি বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন করে থাকেন, সে সম্পর্কে একটু জানতে চাই। আমার একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমরা হচ্ছে মোস্টলি হচ্ছে নিউট্রিশন এবং অ্যালাইড হেলথ সায়েন্স যেটা আছে, যে কারণ আমি শুধু নিউট্রিশন নিয়ে কাজ করলে যেটা হবে, মেদগুলো সমাজে রয়েই যাবে। এবং নিউট্রিশনিস্টরা এখন অনেক কাজ করছে, আমাদের ফুল বাংলাদেশে নিউট্রিশনিস্টরা কাজ করছে, যারা নিউ কামার যারা তাদের ক্যারিয়ারে কি করবে, একদম বেসিক টু অ্যাডভান্স অনেক কোর্স আছে আমাদের। এর সাথে হচ্ছে অ্যালাইড হেলথ সায়েন্স, যারা ডক্টর, প্যারামেডিক, নার্স, এনাদের জন্য ওপেন ফর অল কিছু কোর্স আছে, যেখানে হচ্ছে এই মিথগুলো দূর হবে। কারণ একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে, শুধু নিউট্রিশনিস্টের কাছেই আসে না, হসপিটালে একটা পেশেন্ট যখন অ্যাডমিট হয় শুধু নিউট্রিশনিস্টের আন্ডারেই সে ভর্তি হয় না, তাকে ডক্টর, নার্স, প্যারামেডিক সবাই হয়ে যেতে হয়। তো মোস্ট অফ দ্য কেস আমাদের দেখা যায় যে নার্স এসে বলতেছে এইটা কেন খাচ্ছেন, আরেকজন এসে বলছে এটা কেন করতেছেন। তো আমি যখন তাদেরকে প্রপারলি একটা গাইডলাইন দিতে পারবো, প্রপারলি তাদের একটা নলেজ থাকবে যে কোন পেশেন্টের সাথে কীভাবে কথা বলতে হবে, সে ডায়েট চার্ট দিবে এই জন্য না, জাস্ট বেসিক ইনফরমেশনের জন্য, যে আমার এই পেশেন্টের জন্য, বা অনেক সময় আমরা পেশেন্টের সাথে 24 ঘন্টা থাকতে পারি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারি না। তো নার্সরাই কিন্তু দেখতেছে পেশেন্টটা কী খাবার খাচ্ছে, বাসা থেকে কী খাবার আসতেছে, ভিজিটাররা কী আনতেছে, তখন সে মানা করতে পারবে যে এটা দিয়েন না বা এটা। তো যারা অ্যালাইড হেলথ নিয়ে কাজ করছে, পাবলিক হেলথে আছে, তাদের সবার জন্য বিভিন্ন ধরনের কোর্স আছে। এবং আমি নিউট্রিশনের পাশাপাশি সেফ ফুড এবং পাবলিক হেলথ নিয়ে অনেক কাজ করার চেষ্টা করছি, যাতে করে এই আমাদের সমাজের মিথগুলো দূর হয় কিছুটা হলেও।
আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এই ট্রেনিং ইনস্টিটিউশনটা আপনি কন্টিনিউ করছেন, নিশ্চয়ই ভবিষ্যতে এটা নিয়ে আপনার আরও বিশাল পরিসরে কাজ করার প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমাদেরকে যদি আপনি একটু শেয়ার করতেন। আমার যেটা প্ল্যান, আল্লাহ যদি চায় এবং কখনো কবুল করেন, আমার খুব ইচ্ছা যে আমি এক ছাদের নিচে অনেক কিছু নিয়ে আসব। আমার ইনস্টিটিউটে যদি কোনো ডক্টর কখনো বসে, শুরুতে প্রফেসরের কাছে কোনো রোগীকে যেতে দিব না। প্রফেসরের কাছে যাওয়ার আগে অনেক ধাপ আছে। তাকে আগে প্রবলেম, আমাদের যে রুট কজ, এটাকে আইডেন্টিফাই করতে হবে। প্রবলেমটা কি, আমি কেন এসেছি, আমি কেন খারাপ, এটা আইডেন্টিফাই করে এটা সলিউশন করতে হবে। তারপর আমার ডিজিজের কাছে যেতে হবে। আদারওয়াইজ কোনো আসলে আমি যদি একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে পারি, স্ট্রেস ফ্রি থাকতে পারি, ভালো খাবার খেতে পারি, আলটিমেটলি আমি সুস্থ থাকি। আচ্ছা, অর্থাৎ ব্যালেন্স ডায়েটের বিকল্প আসলে কিছুই নেই, এবং সবথেকে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন লাইফস্টাইল, সেটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় আমরা শুধুমাত্র ডায়েট নয়, ডায়েটের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় কিন্তু আমাদের আলোচনার মধ্যে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম সুস্থ থাকার ক্ষেত্রে সঠিক খাদ্যাভ্যাসের ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।